বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে দু একটি বিষয় নিয়ে আমার ভাবনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। একটি বিষয় খুবই এখন আলোচিত হচ্ছে, কারণ পরপর দুইজন উপদেষ্টা, তারপর একটি ইংলিশ দৈনিকের সম্পাদক একটি ইন্ডিয়ান মিডিয়ার সাথে ইন্টারভিউতে বলেছেন, আর আমাদের দুইজন উপদেষ্টা তাদের মিডিয়ার সামনে বক্তব্যকে কেন্দ্র করে বিশেষভাবে আলোচিত হচ্ছে। ওটা হচ্ছে যে আওয়ামী লীগের এবং তার অঙ্গ সংগঠনগুলোর রাজনীতিকে নিষিদ্ধ করার ব্যাপারে। আমি কোনো রাজনীতিবিদ নই, বাট আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট। সো আমি আমার চিন্তাভাবনা থেকে যতদূর জানি তাই আপনাদের সাথে শেয়ার করব। আর আসলে আমরা বিদেশে যারা আছি অনেকে, বিশেষ করে আমি আমার কথা বলবো, বাংলাদেশ দেশপ্রেমিক, বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘকাল চাকরি করার পর এবং নিজেকে একজন দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসার হিসাবে দেশের প্রতি যে কতটা দরদ, এটা আমি নিজেই বুঝি। কাজেই দেশের যদি কোনো কষ্ট হয়, দুঃখ হয়, ওতে আমাদেরও হৃদয়ে রক্তক্ষরণ হয়। তো সেই অবস্থান থেকে আসলে জিনিসগুলো আলোচনা করা, এমন না যে আমি বড় কোনো বুদ্ধিজীবী বা নিজেকে জাহির করার জন্য বিষয়গুলো আলোচনা করছি। আমি জাস্ট আমার ভাবনাটা দিচ্ছি। এটা যদি পলিসি মেকারদের নজরে আসে এবং তাদের যদি চিন্তা ভাবনায় বা ডিসিশন মেকিংয়ে কোনো ইনপুট দেয়, কোনো লাভ হয় সেই জন্য, অথবা যারা অনেকে জানেন না তাদের সাথে শেয়ার করার জন্য। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অনেকেই এদের প্রতি এখন, এটা তো আমরা জানি আন্দোলনের পর থেকে, বিপ্লবের পর থেকে, গণ অভ্যুত্থানের পর থেকেই ওদের কর্মকাণ্ড বিগত এক মাস, জুলাই বিপ্লবের ইমিডিয়েট আগে এবং জুলাই বিপ্লবের সময় এবং বিগত 15 বছরে ওই দলের শাসনামলে পুরো দেশ এবং দেশের জনগণ কীরকম বর্বর হামলা, হত্যা, খুন, গুম এসবের শিকার হয়েছে। তো কাজেই সন্ত্রাসী কর্মকাণ্ড ধরন তো আর বলা যাবে না, কি এমন তো কোনো নাই যে মানুষের উপর অত্যাচার, জুলুম করা, জোর করে সম্পত্তি দখল করা, গুম করা, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা। তো এখন এই জিনিসগুলো একজন কোনো ব্যক্তির বা কোনো দলের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণের জন্য কি যথেষ্ট নয়? দেশবাসী তো জানে। এবং সেই জন্য জনগণের, ছাত্র জনতার, স্বজনহারা মা বাপ এবং যারা আছেন বিগত বিপ্লবের সময় বা তারও আগে 15 বছরের সময়, যারা এখনো গুমড়ে গুমড়ে কাঁদছে, তাদের স্বজনরা হারিয়ে গেছে, তো এদের তো প্রাণের দাবি যে এই সন্ত্রাসী দলটাকে নিষিদ্ধ করতে হবে, তাদের রাজনীতি এখানে নিষিদ্ধ করতে হবে। অনেকে এখন নীতিকথা বলছেন, মায়াকান্না করছেন যে দল তো করে নাই, দলের লোকজন করছে, বাট দলের সাপোর্ট পেয়েই তো করছে, দলের প্ল্যাটফর্মে থেকেই তো করছে। তো কাজেই দলকে, এর আগেও তো দেখা গেছে যে অনেক দলকে সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা বলে নিষিদ্ধ করা হয়েছে। ইভেন কি আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল বললেন যে আনলেস কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের
প্রমাণ পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত নিষিদ্ধ করা হবে না। কিন্তু আমার কথা হচ্ছে যে আর কত প্রমাণ আপনাদের দরকার? এত খুন, এত গুম, এত অত্যাচার, এত সন্ত্রাস, এত অরাজকতা বাংলাদেশে হয়ে গেল এই দলটার দ্বারা, তাইলে আপনাদের আর কত দরকার? আপনাদের এত সহানুভূতি কেন এবং এত নীতি কথা বলতেছেন, এত বইয়ের কথা এখন কেন বলতেছেন? আপনাদের এই দলটার খবর কি আপনারা জানেন না? সেই শেখ মুজিবের কথা থেকেই চিন্তা করেন। 1971 আমরা একে বিরাট বীর বানিয়ে ফেলতেছি, কিন্তু আমি বলবো শেখ মুজিবের কন্ট্রিবিউশন বা ওই দলের কন্ট্রিবিউশন 71-এর যুদ্ধে অনেকে বলে যে এরা নেতৃত্ব দিয়েছে। নো, এরা নেতৃত্ব দেয়নি। ইতিহাস ভালো করে পড়ে দেখুন। আমরাও তো নিজের চোখে দেখেছি। আমি তখন ক্লাস 6-এর ছেলে। সো অন্ধ হয়ে একটা দলকে, কোনো ইন্ডিভিজুয়ালকে বেশি উপরে তুলে ফেলা ঠিক হবে না। যার যদ্দূর শেয়ার তাকে অদ্দূর দেওয়া উচিত। আমাদের এই স্বাধীনতা জন্য 1971-এ মুক্তিযুদ্ধের স্বাধীনতার জন্য কৃতিত্ব ছাত্র জনতা, আপামর জনসাধারণ সবার আছে। কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সবার। এখানে আওয়ামী লীগের একচেটিয়া কোনো কৃতিত্ব নয়। এবং ওরা কি করেছে এটা আপনি যারা ভেটারান ফ্রিডম ফাইটার ওই আগরতলা বসে আমোদ ফুর্তিতে মত্ত ছিল না, ওইগুলো ছাড়া যারা ভেটারান ফ্রিডম ফাইটার কষ্ট করে যুদ্ধ করেছে, লুঙ্গি পরে, খালি পায়ে, কোমরে গামছা, গায়ে ছেঁড়া শার্ট, তাদেরকে জিজ্ঞেস করেন। আমার একজন সিনিয়র জেনারেল আমাকে একদিন গল্প করছিলেন যে যুদ্ধের সময় ওনারা একটা রেইডে এম্বুশ করতে যাবেন একটা রেল লাইনে দূরে, বৃষ্টি হচ্ছে, আর আওয়ামী লীগের, আমি নাম নাই বলি, উনি মারা গেছেন, আওয়ামী লীগের এক সময় সাধারণ সম্পাদক ছিলেন, উনি ইন্ডিয়ান ক্যাপ্টেন এবং আরো কয়েকজনের সাথে বসে শরবত পান করছিলেন। আর উনি গিয়ে ওনার বের হওয়ার বৃষ্টি যেহেতু পড়ছিল একটা রাইড চাচ্ছিলেন। উনি একটি ওই ভাঙা জিপ ওখানে চালাতেন, তো ওনাকে জিপ দিলেন না। উনি বিরক্ত হলেন আরো ওনাকে বিরক্ত করার জন্য ওনার আসরে। তো এরকম তো আরো অনেক আছে যে ওই 16ই ডিসেম্বরে ওনারা আইসা মুক্তিযোদ্ধা হয়ে গেছে এবং ওখানে গিয়ে দুনিয়ার যত সব আকাম কুকাম করছে। আগরতলার কাছাকাছি তো আমার বাড়ি, আমি তো জানি। চট্টগ্রাম থেকে তো আগরতলা বেশি দূরে না। তো আর এগুলো আমরা নিজের চোখেই দেখেছি। যারা ত্যাগী মুক্তিযোদ্ধা তারা দেখেছে আওয়ামী লীগের নেতাদের কর্মকাণ্ড কি ছিল। আপনারা বুকে হাত দিয়ে বলেন এবং জনগণকে এটা জানতে দেন। আমাদের নতুন প্রজন্ম যারা যুদ্ধ সম্বন্ধে জানে না, তাদেরকে আপনারা জানান যে আওয়ামী লীগ একচেটিয়া কৃতিত্বের দাবিদার নয়। আমাদের 71-এর মুক্তিযুদ্ধের জন্য আমাদের দেশের আপামর জনসাধারণ, ছাত্র জনতা, শ্রমিক, কৃষক সবাই এতে অংশগ্রহণ করছে, সবার ত্যাগ আছে। তো সেই জন্য বলছি, শেখ মুজিব কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা চায়নি। আপনারা ইতিহাস পড়ে দেখেন, বিভিন্ন লেখকের বই পড়ে দেখেন, সে মুক্তিযুদ্ধ চায়নি। বারবার তাজউদ্দিন সাহেব, আসম আব্দুর রব এবং আরো কয়েকজন নেতা তাকে জোর করতেছিল যে আপনি গো ইন হাইড আউট, লুকে আপনি পালিয়ে যান। সে যায় নাই, কারণ 19 মার্চ 71 থেকে মিটিং শুরু হয়েছে। ভুট্টো আসছে, ইয়াহিয়া খান আসছে ওয়েস্ট পাকিস্তান থেকে, তারা মিটিং করতেছিল এবং শেখ মুজিব তখনও আশায় ছিল যে তাকে ক্ষমতা হস্তান্তর করবে এবং সে ওইভাবেই তার চিন্তাভাবনা ছিল যে সে পাকিস্তানে তাকে ক্ষমতা হস্তান্তর করবে এবং সে শাসন করবে। তাকে বারবার এই যে তাজউদ্দিন সাহেব বলতেছিলেন, ওনার তাজউদ্দিন সাহেবের মেয়ের লেখা বইটা আপনারা খুঁজে পড়ে দেখেন, নেতা ও পিতা না, পিতা ও নেতা,
ওই ওই বইটাতে পড়ে দেখেন, বারবার যে মুজিব চাচাকে বলতেছিলেন ওনার বাপ যে আপনি চলে যান, আপনি লুকে যান। অবস্থা এমন, কারণ চারিদিকে সেনা কনসেন্ট্রেশন হচ্ছে, পাকিস্তান থেকে এক্সট্রা আর্মি আসছে, ইকুইপমেন্ট আসছে, ট্যাঙ্ক এগুলো চারিদিকে একটা শ্বাস রব যে হচ্ছে, কিছু যে একটা মেসাকার হবে, এটা কিন্তু বাঙালিরা বুঝতে পারতেছিল, এখানে বোঝা যাচ্ছিল। তারপরে চিটাগংয়ে ওই যে শিপ সোয়াটে করে ওয়েপন আসলো। তো এগুলো দেখে বিভিন্ন জিনিস মুভমেন্ট দেখে সবাই বুঝতে পারতেছিল যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। ঢাকাতে থমথম অবস্থা। 19 তারিখ মিটিং হলো, 21 তারিখ মিটিং হলো, 22 তারিখ হলো, 23 তারিখ হলো, 24 তারিখ হলো, কোনো ফ্রুটফুল কোনো কিছু আসলো না। এবং ভুট্টো গোয়ার্তমি করে ইয়াহিয়া খানকে বলল এই বাঙালির কাছে কোনো ক্ষমতা হস্তান্তর করা যাবে না। তখনও পর্যন্ত শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা করেন নাই। এবং ওনাকে কিন্তু ওনার নেতা এই যে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন, এরা কিন্তু প্রেসার দিচ্ছিল, আপনি একটা ঘোষণা দিয়ে দেন, দিয়ে আপনি লুকে যান। সে দেয় নাই। সে কি ভিতরে ভিতরে আল্লাহ জানে, ভিতরে ভিতরে কি আন্ডারস্ট্যান্ডিং এর ছিল। হি ওয়াজ ওয়েটিং ফর সামথিং। 25 তারিখ এদিকে বিভিন্ন জায়গায় অলরেডি কিলিং শুরু হয়ে গেছে। 25 তারিখ রাত্রে সন্ধ্যার সময় পাকিস্তানের একজন কমান্ডো অফিসার বেলাল, তার নাম ক্যাপ্টেন বেলাল, সে আসলো এবং উনি ওর সাথে ওইটা চলে গেল, অ্যাজ ইফ ইট ইজ এ প্রি প্ল্যান। এবং সে রেডি হয়েছিল, তার একটা ব্যাড হোল্ডার, তখনকার দিনে যে ব্যাড হোল্ডার পাওয়া যেত বিভিন্ন জায়গায় বদলি বা যাওয়া আসার জন্য তোষক ঢুকাইয়ে রোল করে, ওরকম একটা ব্যাড হোল্ডার, তার একটা ওই যে 3 ব্যান্ড ট্রানজিস্টার, এগুলো নিয়ে রোল করা বারান্দায় ছিল এবং উনি পাইচারি করতেছিল। ওই ক্যাপ্টেন আসলো জিপ নিয়ে, উনি চলে গেলেন। এখন আমার কথা হচ্ছে যে আমাকে জবাব দেন, যারা এই মিথ্যা প্রপাগান্ডা করেন স্বাধীনতার ঘোষণা বা এই আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে, এই নেতা তাইলে পালাই গেল কেন? এই 9 মাস যুদ্ধের সময় উনি চলে গেছে কেন? উনি গ্রেফতার হওয়ার জন্য ঘরে বসে রইলেন কেন? আমাকে এই উত্তরটা দেন। নতুন প্রজন্ম তোমরা বিভ্রান্ত হবে না, কারণ বিগত সরকার এরা ইতিহাসকে এত বিকৃত করেছে। আমাদের সঠিক যারা ত্যাগী মুক্তিযোদ্ধা, ময়দানের মুক্তিযোদ্ধা, তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে নাই, নিজেদের মতো করে বানোয়াট এরা মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করছে এবং সব জায়গায় ওরা বদলাই দিছে, ওদের মতো করে বিকৃত করে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা রচনা করেছে। কাজেই উনি চলে গেলেন। তারপর আমাদের এদিকে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করলেন 9 মাস। শেষের দিকে ইন্ডিয়া কয়েকদিনের জন্য আইসা ধুমধাম বোমটম মাইরা আচ্ছা স্বাধীন হয়ে গেল। স্বাধীনতার ওই সাইনিং সিরিমনির সময় কত নাটক হইল আপনারা দেখলেন। আমাদের যে সর্বাধিনায়ক ছিল ওসমানী, তাকে রাখা হলো না। হ্যাঁ, তাকে সিলেটের ওদিকে একটা হেলিকপ্টারে মেকানিক্যাল ফল্ট, সে ওদিকে আটকাই গেল। মানে দিজ আর প্রিপ্ল্যান। আমাদের যে একে খন্দকার ছিলেন, আমাদের পরে যিনি এয়ারফোর্স চিফ ছিলেন, তাকে সাইনিং সিরিমনিতে দাঁড়াতে দিচ্ছিল না। অনেক কষ্ট করে সে দাঁড়াইছে, কিন্তু ওদের যে অফিসিয়াল সাইনিং ইনস্ট্রুমেন্ট সাইনিং এর যে ছবিটা আপনারা দেখবেন ইন্ডিয়ান অনেক জায়গায়, আমি দেখেছি ওদের অফিসিয়াল ছবিতে খুব কৌশলে কাস্টমাইজ করে একে খন্দকারের ছবিটা সরাই দিছে। সো এইগুলো হচ্ছে যে একটা বিরাট অংশের, বিরাট ষড়যন্ত্রের অংশ। শেখ মুজিব ওই ষড়যন্ত্রের অংশ। সে যদি সে ইভেনকি যাওয়ার সময় মুক্তিযুদ্ধের কোনো ডাক দিয়ে যায় নাই, মানে স্বাধীনতার ডাক দিয়ে যায় নাই। অনেকে বলে যে 7 মার্চে যে বক্তৃতা দিছে ওইটাই। আরে ওইটা কেন? ফাইনালি আপনি বলবেন তো আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন। আপনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে আপনি চলে যান, আপনি গো এন্ড হাইড আউট। না, উনি গ্রেফতারের জন্য অপেক্ষা করলেন এবং উনি খবর পাঠালেন ওনার নেতাদেরকে যে তোমরা হাইড আউটে চলে যাও, গা ঢাকা দিয়ে যাও তোমরা। উনি 9 মাস পরে আসলেন 10ই জানুয়ারি। আসার পরে প্রধানমন্ত্রী হলেন তাজউদ্দিন সাহেব, তারপরে সৈয়দ নজরুল ইসলাম সাহেব। এত কষ্ট করে মুজিবনগরের সরকার করে তারা মুক্তিযুদ্ধকে পরিচালনা করছে এবং চালাইছে। ওনাকে 1-2তেই
উনি ইয়ে করে প্রাইম মিনিস্টার হয়ে গেলেন এবং অল্প কিছুদিনের মধ্যেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট করে উনি প্রেসিডেন্ট হয়ে গেলেন। তারপরে করলেন ইন্ডিয়ার এজেন্ডাতে উনি করলেন রক্ষী বাহিনী, হ্যাঁ, ওনার পার্সোনাল বাহিনী বানালেন এবং রক্ষী বাহিনীর অত্যাচার। আমাদের ছাত্রদের আমি বলবো, তোমরা যারা এই 71-এর পরে তোমাদের জন্ম, তোমরা তোমাদের অভিভাবকদের কাছে বা সিনিয়রদের কাছ থেকে জেনে নাও যে এই রক্ষী বাহিনীর যে নির্মম ইতিহাস, তাদের বর্বরতার ইতিহাস। তারপর উনি করলেন বাকশাল। আস্তে আস্তে উনি হয়ে যেতে থাকলেন স্বৈরাচার। একনায়কতন্ত্র কায়েম করার জন্য উনি সব পার্টিকে ইয়ে করে বাকশাল করলেন। তারপর ইতিহাস আমরা সবাই জানি। তারপর এই ছোট থেকেই আমি আমার কথা বলতেছি, ছোট থেকেই আমি শুনে আসতেছি যে এই দলটা হচ্ছে মানে মারামারি, গুন্ডামি ইউনিভার্সিটি কলেজে এবং ক্যান্টিনে খাবে, বিল দেবে না, এই ধরনের, এবং অন্যায়ভাবে ক্ষমতা প্রদর্শন, এই ধরনের অন্যায় কাজ করে। সো হাওয়ার তারপরে তো তার মেয়ে আসলো, যে রোকেয়া হলে ছাত্রলীগের গুন্ডা, মহিলা গুন্ডা ছিল। ওর মা বাপকে মারার পরে সে হয়ে গেল সাইকোপ্যাথ, এবং এই সাইকোপ্যাথের প্রতিহিংসার আগুনে জ্বলে ছারখার হয়ে গেল আমাদের বাংলাদেশ। এবং ওর পরিসমাপ্তি ঘটল গত 5ই আগস্ট। এই ব্লাডথার্স্টি মহিলা জন্য কত হাজার হাজার লোক আমাদের দেশে যে প্রাণ দিয়েছে, কত লোক যে স্বজনহারা হয়েছে, এটা আমরা সবাই জানি। কাজেই আমার কথা হচ্ছে, ভারত এরে রেডি করছিল যখন সে জার্মানিতে ছিল 75-এর সময়। ইন্দিরা গান্ধী তাকে, তার হাজবেন্ড এবং বাচ্চারা সহ ওখানে ক্যালকাটাতে তাদেরকে এক জায়গায় থাকার আশ্রয় দেয়। একটা ওই সরকারি কর্মচারীদের একটা কলোনিতে, স্টাফ কোয়ার্টারে তাদেরকে থাকতে দেওয়া হয়। ওই 5-6 বছরে তাকে ইন্ডক্ট্রিনেট করে, তাকে রেডি করে পরে পাঠাইছে 82 দিকে বাংলাদেশে, এবং সে আবার ফিরে গেল ওদের কাছে। তো সে এতদিন ছিল প্রতিহিংসার একটা আগুনে জ্বলে জ্বলে, হিংসার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য বাঙালি জাতির উপর সে এতদিন আমাদের ঘাড়ে একটা পাথর হয়ে চেপেছিল। এবং ইন্ডিয়া বারবার চাইবে যে শেখ হাসিনা হোক বা তাদের একটা পুতুল সরকার যেন আমাদের দেশে রাখা যায়, ক্ষমতায় রাখা যায়। কারণ যেই চুক্তিগুলো আমরা জানি বা না জানি, যেসব চুক্তিগুলো সে করেছে, এর ভিতর অনেক চুক্তি আমাদের দেশের এবং জাতির স্বার্থ বিরোধী, যেটা ভারতের জন্য দরকার। কারণ ভারতের আমাদের দরকার নাই, কিন্তু আমাদের বাংলাদেশকে ভারতের অনেক দরকার। ভারত না হলেও আমরা চলতে পারবো। অনেকে মনে করে যে ভারত না হলে আমরা চলতে পারবো না, কাছের দেশ, না, এটা ঠিক না। তো সেই জন্য যারা মানে অন্ধ প্রেমে, ভারত প্রেমে, মুজিব প্রেমে এবং আওয়ামী লীগের প্রেমে আছেন, তাদেরকে আমি বলবো, দেশের একজন হয়ে, দেশের একজন সাধারণ দেশপ্রেমিক নাগরিক হয়ে দেশের কথা চিন্তা করে ইয়ে করুন। এক জায়গায় ওই এক পীরের মুরিদ হইয়া বৈশা থেকে লাভ নাই। সত্যকে সত্য বলুন এবং সত্যকে মেনে নিন। যেই অন্যায়, অনাচার, সন্ত্রাস, হত্যা, গুম, খুন এসব করেছে, দেশের ক্ষতি করেছে, এসবকে মেনে নিতে হবে এবং এর জন্য এই দলটাকে নিষিদ্ধ করা দরকার। পরবর্তীতে এরা অন্য নামে আসুক বা এই নামে আবার পারমিশন চেয়ে আসুক, পরিশুদ্ধভাবে, যেভাবে বাংলাদেশের জনগণ যদি তাদেরকে অ্যাকসেপ্ট করে, এটা পরে দেখা যাবে। বাট এখন বর্তমান পরিস্থিতিতে
ছাত্র জনতা এবং আপামর জনগণের প্রাণের দাবি হচ্ছে এই দলটাকে নিষিদ্ধ করা দরকার। উপদেষ্টারা বা অনেক নীতিবান যারা আছেন, সুন্দর সুন্দর কথা বলেন, তারা ওই নীতি কথা, বইয়ের কথা বলবেন না। কারণ পরিস্থিতির আলোকে অনেক অ্যাকশন নিতে হয়, ভেরি ফাস্ট অ্যান্ড ভেরি প্রম্পট, এবং এটা দরকার। আগেও কিন্তু এরকম হয়েছে কাজেই, এবং দুনিয়ার অনেক জায়গায় হয়েছে। সেজন্য এই দলটাকে নিষিদ্ধ করা দরকার। ভারত তাদের চক্রান্ত চালিয়ে যাবে, কারণ তারা যেন এখানে একটা পুতুল সরকার রাখতে পারে ওই চুক্তিগুলি বাস্তবায়নের জন্য, এবং আরো অনেক স্বার্থ তাদের আমাদের দেশে আছে, যেটা না হয় বিঘ্নিত হবে যদি তাদের পছন্দের সরকার আমাদের দেশে না থাকে। তো এইসব ধরনের যত কালা কানুন বা চুক্তি আছে এগুলো বাতিল করার চেষ্টা করতে হবে, এবং ইন্ডিয়ার এজেন্ডা অনুযায়ী এই শেখ হাসিনা ক্ষমতার প্রথম থেকেই সে ইসলামের উপরে চড়াও হয়ে গেছে, ইসলামের উপর আঘাত করা শুরু করলো। মাথায় টুপি, দাড়ি, নামাজ কালাম, মসজিদ থেকে শুরু করে সব কিছুতে সে আলেমদেরকে অ্যারেস্ট করা, নির্যাতন করা, খুন, ফাঁসি দেয়া, এই ধরনের কারণ ইসলাম একটা আতঙ্ক ইন্ডিয়ার কাছে। এখনই আপনি ইন্ডিয়ান টিভি খুলে দেখেন, তারা জামাতি ইসলাম এইসব করে পাগল হয়ে যাচ্ছে। বাংলাদেশ নাকি আফগানিস্তান হয়ে যাবে, এই হয়ে যাবে। আরে ভাই, ইতিহাস দিকে তাকিয়ে দেখেন, সেই ইস্ট পাকিস্তানের আগে আমাদের এই সাউথ ইস্ট এশিয়ার এই অংশটা তো সবসময় ছিল এটা মুসলিম অধ্যুষিত এলাকা। এই এলাকাটাও হাজি শরীয়তুল্লাহর এলাকা, হযরত শাহজালালের এলাকা, হযরত শাহ আমানতের এলাকা। তো এইটা তো সবসময় এখানে মুসলিম মেজরিটি এলাকা। তো এখানে আবার এটা আপনারা মৌলবাদী বা ইসলামী এইসব বলতেছেন কেন? আমাদের ধর্ম নিয়ে আমাদেরকে থাকতে দিবেন না? আপনাদের ধর্মের অন্যান্য ধর্মের এদেরকে তো আমরা কোনো অসুবিধা করতেছি না, এদেরকে তো আমরা দেখে শুনেই রাখছি। আপনারাই রাজনৈতিক কারণে উস্কিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করেন। তো সেই জন্য ভারতের সব এজেন্ডা পুরা করার জন্য এরা সব সময় চাইবে আমাদের দেশে ওদের পছন্দের একটা সরকার আনার জন্য। ওদের লোক ফিফথ কলামিস্ট এখনো আমাদের দেশে আছে, এদের সহযোগিতায় এরা চক্রান্তে চেষ্টা চালিয়েই যাচ্ছে, এবং যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। এবং আমি বারবার বলছি যে যদি কাঠামোগত পরিবর্তন আনা না যায়, যদি স্ট্রাকচারাল চেঞ্জ করা না যায়, ওদের সেট আপ যেটা আছে এটা চেঞ্জ করা না যায়, তাহলে বিপদের আশঙ্কা থেকেই যাবে। আপনারা দেখেন সব জায়গায়, দুনিয়ার সব জায়গায়, আমেরিকাতে দেখেন আপনারা, যেই ট্রাম্প আসছিল, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে সে তার পছন্দ মতো লোকজনগুলোকে আনছে। ইটস নট দ্যাট অন্যরা খারাপ, অন্যদেরকে সন্দেহ করতেছে, সবাই কমফোর্টেবল ফিল করে নিজেদের পছন্দের লোক নিয়ে কাজ করতে। তো কাজেই ডক্টর ইউনূস আপনি কেন এখন অন্য সেট আপ লোক রাইখা কাজ করবেন? কারণ তার লয়ালিটি তো আপনার ইজ নট টেস্টেড উইথ ইউ, ওদের আনুগত্য তো আপনার কাছে পরীক্ষিত হয়নি। কাজে এরা তো আপনাকে হয়তো আগাতে দিবে না, দে মাইট ট্রাই টু ফেল ইউ। তো সেই জন্য এই জিনিসটার দিকেও খেয়াল রাখতে হবে। ভারতীয় চক্রান্ত এবং যারা মায়াকান্না করতেছেন আওয়ামী লীগের জন্য, আমার অনুরোধ থাকবে দেশের পরিস্থিতির কথা চিন্তা করে, জনগণের দাবির কথা চিন্তা করে আপনাদের এইটা একটা প্রম্পট ডিসিশন নিতে হবে। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।